গুড মর্নিং, জয় হিন্দ। আমরা হিস্ট্রি ক্লাস করছিলাম এবং হিস্ট্রির মধ্যে আমাদের মারাঠা এম্পায়ার চলছিল। নাই, মারাঠা এম্পায়ারের মধ্যে আমরা শিবাজি পড়ে নিয়েছিলাম। তার কি পড়লাম? পেশোয়ার মধ্যে আমরা বালাজি বিশ্বনাথ পড়লাম, বাজিরাও পড়লাম, আর কি পড়লাম? বালাজি বাজিরাও পড়লাম। বালাজি বাজিরাও আরেক নাম কি? হ্যাঁ, কি নাম? নানা সাহেব। ভেরি গুড। দেখো, আমরা দেখলাম যে সাহুজির মৃত্যুর পরে ছত্রপতি পদটা খুব কমজোর হয়ে পড়ে এবং পেশোয়া পদটা একটু মজবুত হয়ে পড়ে। এবং পেশোয়ার আগে ছত্রপতির পদটা নেওয়ার জন্য লড়াই হচ্ছিল, এখন পেশোয়ার পদ নেওয়ার জন্য লড়াই হবে। ঠিক, তাহলে আমরা দেখলাম যে মজবুত পেশোয়াগুলোর মধ্যে বালাজি বিশ্বনাথ, নাই হ্যাঁ বলে চলবে, বিশ্বনাথ। তারপরে কি হলো? আচ্ছা, তারপর বাজিরাও এসেছে, বাজিরাও, তার সাথে সাথে মস্তানি দেখে নিয়েছিলাম, আর বালাজি বাজিরাও। যারা আছো অনলাইন তারাও দেখতে পাচ্ছ আশা করি। হ্যাঁ, তো এই জিনিসগুলো আমরা কমপ্লিট করে নিয়েছিলাম। এরপরে কোনো পাওয়ারফুল পেশওয়া না আসার কারণে মারাঠা সাম্রাজ্য আস্তে আস্তে কমজোর হতে থাকে। যেহেতু পেশোয়ার কাছে মেন পাওয়ার আছে, অনেক সময় পর একটা পেশোয়া আসে, যে পেশোয়াটার নাম হচ্ছে মাধবরাও। মাধবরাও কি? মাধবরাও বলি তো, শুধু মাধবরাও নয়, মাধবরাও টু নাম ছিল। মাধবরাও টু, কি নাম? মাধবরাও টু, বলো জোরে, মাধবরাও টু। মাধবরাও টু খুব পাওয়ারফুল ছিল মানে এখানে ইম্পর্টেন্ট যে জিনিসগুলো আছে, এমনি তো অনেকগুলো লোক আছে, সবগুলো পড়ার দরকার হবে নাই। যেগুলো ইম্পর্টেন্ট, যেগুলো পরীক্ষায় পড়ে, যেগুলো থেকে কোয়েশ্চেন আসে সেগুলোই পড়বো, অত পণ্ডিত হয়ে লাভ নেই। তাহলে মাধবরাও, এর আগেও যদি দেখি তাহলে অনেক পেশোয়া এসেছিল। যদি আমরা দেখি এর আগেও আরেকটা মাধবরাও এসেছিল। হ্যাঁ বলো, মাধব নারায়ণ রাও। হ্যাঁ, মাধব রাও, এটাকে মাধবরাও ওয়ান বলা হয়। কি বলা হয়? মাধবরাও ওয়ান। এরপরে মানে বালাজি বাজিরাওর পরে মাধবরাও ওয়ান আছে। তারপরে যদি আমরা দেখি, যদি সিকোয়েন্স একটু মেনটেন করি, যদি বলে যে এরপরে কে আসছিল, তাহলে মাধবরাও এর পরে আমরা যদি দেখি, তাহলে তারপরে নারায়ণ রাও এসেছিল, নারায়ণ রাও। তারপরে আছে রাঘবা বলা হতো, ঠিক আছে, বা এমনিতে ডাক নাম রাঘবা ছিল। ঠিক, তাছাড়া আমরা পড়তে পারি এরপরে মাধবরাও টু, মাধবরাও টু। এতগুলো পেশোয়া আছে, এগুলা মুখস্থ রাখার দরকার নেই, এই দুটা তো একদমই ফালতু। মাধবরাও ওয়ান, নারায়ণ রাও আর রাঘবা। আচ্ছা, রাঘবার আরেকটা কি নাম ছিল? নাই কেউ? তাহলে দেখ, ধ্যান দাও। প্রথমে বালাজি বিশ্বনাথ, বাজিরাও, মাধবরাও ওয়ান এসেছিল, তারপরে নারায়ণ রাও এসেছিল, তারপরে রাঘবা বলা হতো এটাকে। রাঘবা আসলে ডাক নাম হতো রাঘবা, বা এটাকে রঘুনাথ রাও বলা হতো। রঘুনাথ রাও কি বলা হতো? রঘুনাথ রাও। কেন ইম্পর্টেন্ট রঘুনাথ নাম? এগুলো একদম ইম্পর্টেন্ট, একদম ছোট ছোট স্টোরি আছে। দেখো, মাধবরাও ভালো শাসক ছিলেন নাই, ইনার মৃত্যুর পরে নারায়ণ রাও শাসক হয়। ধ্যান দাও, নারায়ণ রাও শাসক হওয়ার জন্য যায়, নারায়ণ রায়ের হত্যা করিয়ে দেয় রঘুনাথ রাও বা রাঘবা যাকে বলা হতো। কে? নারায়ণ রাও হত্যা করে দেয় এবং নিজে সিংহাসনে বসার চেষ্টা করে। তাহলে খেল শুরু হয়। তাহলে আমাদেরকে ইম্পর্টেন্ট মনে রাখতে হবে, রঘুনাথ রাও যখন রাজা হওয়ার জন্য সিংহাসনে বসে, ইনি ভাবেছিলেন যে আমার হয়ে যাবে সিংহাসন, কিন্তু এই সময় একজন বিরাট মহান লোক, যার নাম হচ্ছে নানা ফড়নবিস, বাংলায় লিখে নেবে, নানা ফড়নবিস। কি নাম? ফড়নবিস। মাঝে ফড়ন দিতে পৌঁছে গেছে। নানা ফড়নবিস একটা 12 জন লোক নিয়ে একটা কমিটি গঠন করে, 12 ভাই কমিটি নামে পরিচিত, 12 ভাই সমিতি নামে পরিচিত, একটা গ্রুপ তৈরি করে, 12
জন লোক নিয়ে। কজন লোক নিয়ে? 12 জন মেম্বার ছিল এই গ্রুপের মধ্যে। কজন? 12 লোক নিয়ে। যে বলা হয়েছিল যে বিশেষ বিশেষ যে বিশ্বাসী লোকগুলা এবং বিশেষ বিশেষ পাওয়ারফুল লোকগুলাকে 12 জন গ্রুপের মধ্যে রাখা হয়। এবং এটা তো বোঝা হয়ে গেছিল যে রঘুনাথ রাও নিজের ভাইকে হত্যা করেছে। এরা দুজন ভাই এরা ভাইকে হত্যা করেছে। তখন রঘুনাথ রাও এর উপরে তো এলিগেশন লাগলোই, কি নাম? রঘুনাথ রাও। এরপরে এলিগেশন লাগলো যে হত্যা করেছে, তাহলে ইয়াকে সিংহাসন কোন রকম দেওয়া উচিত নয়। এরপরে সিংহাসন হবে মাধব রাও 2 এর সিংহাসন। কার সিংহাসন? মাধব রাও 2। কার সিংহাসন? কে বললো এটা? নানা ফড়নবিস বললো। যে রাজা কে হবে? মাধব রাও 2। মাধব রাও 2। ঠিক? তাহলে প্রথম মাধব রাও, দ্বিতীয় মাধব রাও? লিখবে নাই। দরকার পড়লে ছবি তুলবে, মুখস্থ করে চলো, নোটস দিয়ে দেওয়া হবে। কোনো কিছু লিখবে না ক্লাসের মধ্যে। বলো, কে তার দাদাকে হত্যা করলো? নারায়ণ রাওকে কে হত্যা করেছে? রঘুনাথ রাও। রঘুনাথ রাও ডাইরেক্ট ডাক নাম কি? রাঘবা। রাজা হইলো না, পেশোয়া হতে পারলো না। কে আটকাইলো? নানা ফড়নবিস। কি গঠন করলো? 12 ভাইয়া সমিতি। 12টা ভাই সমিতি, 12 জন মেম্বার নিয়ে এটাকে 12 ভাই সমিতি বলা হয়। কাকে রাজা করলো? মাধব রাও 2। মাধব রাও 2 খুব ছোট ছিল, খুব ছোট, একদম বাচ্চা। এই সদ্য জন্ম নিয়েছে, কিছু দিন হলো। এই সময় তার অভিভাবক হিসাবে নানা ফড়নবিস কাজ করে। কি কাজ করে? কি হিসাবে? অভিভাবক হিসাবে নানা ফড়নবিস। নানা ফড়নবিস থেকে 2টা কোয়েশ্চেন আছে। ইনাকে বলা হয় মারাঠা মেকিয়াভেলি। মারাঠা মেকিয়াভেলি। লাও বাংলায় লিখে দিচ্ছি, মেকিয়াভেলি। তাহলে প্রশ্ন জিজ্ঞেস করে, মারাঠা মেকিয়াভেলি কাকে বলা হয়? কূটনীতিতে খুব দূরদর্শী ছিলেন, খুব পারদর্শী ছিলেন, খুব এক্সপার্ট ছিলেন। বলে নিয়ে তাকে মারাঠা মেকিয়াভেলি বলা হতো। কি বলা হতো? মারাঠা মেকিয়াভেলি। বলো, মারাঠা মেকিয়াভেলি। মারাঠা মেকিয়াভেলি। আরেকটা তার নাম ছিল বালাজি ভানু নামে তাকে জানা হতো। বালাজি ভানু তার আসল নাম ছিল, বালাজি ভানু। আসল নামও জিজ্ঞেস করে দেয় কোনো সময়। বালাজি ভানু, বালাজি সুদর্শন ভালু, এরকম কিছু ছিল। বালাজি ভানু মনে রাখবে। তার ডাক নাম, প্রকৃত নাম কি? বালাজি ভানু। এমনি কি ডাকা হতো? নানা ফড়নবিস। নানা ফড়নবিস 12 ভাই সমিতির মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট লিডার ইনি হইলেন। এবং রাজা কে হলো? মাধব। রাজা নয় কিন্তু, এটা পেশোয়া। কে হলো? মাধব রাও 2। এবং ইনার অভিভাবক হিসাবে কাজ করতে শুরু করলেন। ঠিক আছে? এরপরে আরেকজন লোক ছিল যা নানা সাহেবের সাথে ইম্পর্টেন্ট ভূমিকা পালন করলো, মহাদাজি সিন্ধিয়া। মহাদাজি সিন্ধিয়া। তাহলে তার সেনাপতি হিসাবে, মেন সেনাপতি হিসাবে কে ছিল? মহাদাজি সিন্ধিয়া। আর 12 ভাই সমিতি যে ছিল সেটার মেন হেড কে ছিল? নানা ফড়নবিস। তার অভিভাবক কে ছিল? মাধব রাও 2 এর হেড কে ছিল? নানা ফড়নবিস। কে ছিল? নানা ফড়নবিস। বলো জোরে, নানা ফড়নবিস। ধ্যান দাও। তাহলে আমরা মনে রাখবো কোনখান থেকে? মাধব রাও 2 থেকে। এইখান থেকে ইম্পর্টেন্ট, মাধব রাও 2 থেকে কি কি কাজ হয়, এখান থেকে আমাদেরকে ইম্পর্টেন্ট জিনিসগুলো দেখতে হবে। এটা ক্যাপচার করো। এই ফ্যামিলি ট্রিটা কোনো ক্ষেত্রে কাজে দিতে পারে। এরপরে মাধব রাও 2 এর ক্ষেত্রে আমরা কি কি জিনিস ইম্পর্টেন্ট সেটা পড়বো। 2-4টা পয়েন্ট আছে, বেশি ইম্পর্টেন্ট নয়। হয়েছে? নেক্সট চলো। মাধব রাও 2। মাধব রাও 2। মাধব রাও 2 খুব ছোট ছিলেন এবং তাকে সিংহাসনে বসিয়ে দেওয়া হয়। আর ওইদিকে কাকে সরানো হয় সিংহাসন থেকে? রঘুনাথ রাও। রঘুনাথ রাও কার হত্যা করেছিল? নারায়ণ রাও এর হত্যা করেছিল। মুখস্থ জোরে বলো, কি কার হত্যা করেছিল? জোরে, কার হত্যা? নারায়ণ রাও। তারপরে এইদিকে সিংহাসন থেকে বেদখল করে দেওয়া হয় রঘুনাথ রাওকে। এবং রঘুনাথ রাও গিয়ে নিয়ে ইংরেজদের সাথে সন্ধি করে দেয়, ব্রিটিশদের। কার সাথে? ব্রিটিশদের সাথে। ব্রিটিশদের সাথে সন্ধি করে। কি সন্ধি? এটা সুরাটের সন্ধি নামে পরিচিত। সুরাট।
সুরাট ট্রিটি বা সুরাট সন্ধি লিখে নেবে। সুরাটের সন্ধি, কি সন্ধি? সুরাটের সন্ধি 1775 সালে সুরাটের সন্ধি সাইন করে বলে যে আপনাদেরকে বেসিন দিয়ে দেওয়া হবে। বেসিন মানে মুখ ধোয়ার জন্য বেসিন নয়, গুজরাট মহারাষ্ট্রের জায়গা আছে বেসিন এবং সেলসেট আইল্যান্ড। সেলসেট নামে একটা জায়গা আছে মহারাষ্ট্রের মধ্যে এবং বেসিন আছে, দুটা জায়গা, বেসিন এবং সুরাট, বেসিন এবং সেলসেট, বেসিন এবং সেলসেট দুটো জায়গা দিয়ে দেওয়া হোক এবং আপনাকে মান্থলি টাকাও দেওয়া হবে 1,50,000 টাকা। আপনারা আমাকে সাপোর্ট করুন আর আপনারা আমাকে সিংহাসনে বসানোর চেষ্টা করুন। সিংহাসনে কে আছে? পেশোয়া হিসাবে রঘুনাথ রাও আছে, এই জায়গাটি বসান, আমরা চেষ্টা করবো। এরা কি করলে? যুদ্ধ করতে শুরু করে দিল। আর ওইদিকে কে আছে? মহাদজি সিন্ধিয়া আর নানা ফড়নবিস, এরা আছে। এরা পুরা লড়াই করলো ইংরেজদের সাথে। ইংরেজরা গুরিলা পদ্ধতি আগে জানতো না, এমন মার মারলো গুরিলা পদ্ধতি। কারা? নানা সাহেব আর এই নানা সাহেব না, নানা ফড়নবিস, নানা ফড়নবিস, নানা ফড়নবিস আর মহাদজি সিন্ধিয়া, মহাদজি সিন্ধিয়া এমন মার মারলো এদেরকে, হালত খারাপ হয়ে গেল। এরা হারতে ছিল। এরা বললে ঠিক আছে বাপ কোন রকম সন্ধি করি। তখন এরা একটা সন্ধি করে নিল যে না 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 এক কাজ করুন না, আমরা সুরাটের সন্ধিটা বাদ দিছি, একটা সন্ধি হয়ে যাক। কার সাথে? মাধব রায়ের সাথে সন্ধি হয়ে গেল। ইয়ার সাথে সন্ধি হওয়ার কথা কিন্তু ইয়াকে বাদ দিন দিল। মাধব রাও বলছে আমার সাথে সন্ধি করো, ইয়ার বেশি টাকা দিব, বেশি সুবিধা দিব। মাধব রায়ের সাথে সন্ধি হয়ে গেল। ঠিক আছে, মাধব রায়ের সাথে সন্ধির নাম হয়ে গেল পুরন্দরের সন্ধি। কি সন্ধি? পুরন্দরের সন্ধি, পুরন্দরের সন্ধি। কার সাথে? ইংরেজ আর মারাঠা। মারাঠার মধ্যে কে? বলো জোরে। হ্যাঁ, মারাঠার মধ্যে কে? মাধব রাও। মাধব রাওয়ের সাথে হয়ে গেল এটা, মাধব রাও, মাধব রাও। ঠিক আছে, মাধব রাওয়ের সাথে হইলো সন্ধিটা। আর ই বললে বা আমার সাথে সন্ধি করছি, তোমরা কি করলে এটা? না, আর এরকম করা চলবে না, আপনার সাথে আর সন্ধি না। এরপর এদের সাথে সন্ধি হয়ে গেল, এরা বেশি সুবিধা দিচ্ছে বলেনি, এরা একসাথে হয়ে গেল 1776 সালে। কিন্তু এই সময়ও মোটামুটি একটা যুদ্ধ শুরু হয়ে গেছিল, যেটা যুদ্ধটার নাম হচ্ছে প্রথম ইংগ মারাঠা যুদ্ধ। প্রথম ইংগ মারাঠা যুদ্ধ, প্রথম আসছি সেটার উপরে, ইংগ মারাঠা যুদ্ধ। দেখো পরীক্ষায় কেমন প্রশ্ন করবে, প্রশ্ন জিজ্ঞেস করে দেবে যে একটা এরকম প্রশ্ন দেবে, প্রথম ইংগ মারাঠা যুদ্ধ, তারপর প্রথম পানিপথের যুদ্ধ, প্রথম প্রথম নেপালের যুদ্ধ, প্রথম কর্ণাটকের যুদ্ধ, এরকম খিচড়ি দিন দিল। আর কোনটা কবে হয়েছিল বলো, এরকম দিন দিল। ঠিক আছে, তাহলে এখান থেকে একদম ইম্পর্টেন্ট, যে জায়গাটায় মানুষ সব থেকে কম পড়ে সে জায়গা থেকে বেশি কোয়েশ্চেন আসে। তো আমরা এই জায়গাটা একদম স্মুথলি চলবো। প্রথম মারাঠা, প্রথম ইংগ মারাঠা যুদ্ধ প্রশ্ন জিজ্ঞেস করবে কার আমলে হয়েছিল, কে রাজা? মাধব রাও। হ্যাঁ, মাধব রাও, মাধব রাও। এই সন্ধিটা যেটা হলো পুরন্দর সন্ধি, এটাকে ইংরেজদেরকে ভালো লাগলো না, যে কেমন সন্ধি করে নিয়েছিস তোরা, যে মারাঠাদের উপরে আক্রমণ করতে পারছি না, অ্যাটাক করো। এরা কি করেছে, আরো মারাঠাদের উপরে অ্যাটাক করে নিয়েছে। কে? কে? ইংরেজরা, ব্রিটিশরা। কোন সন্ধির পরও? পুরন্দরের সন্ধির পরও তারা অ্যাটাক করেছে। যদিও বিশেষ বিশেষ কারণ ছিল অনেকগুলা, কিন্তু ইউপিএসসি তো তুমি দিচ্ছ নাই, তো ইউপিএসসি লেভেলে নাই। তো আমরা নর্মাল নিয়ে চলবো, যেগুলো পরীক্ষায় আছে, WBCS এই সব পরীক্ষায় আছে, সেগুলো নিয়ে চলবো। তাহলে কার উপরে অ্যাটাক করলো? মারাঠাদের উপরে। মারাঠার উপর মধ্যে কার উপরে? মাধব রাওয়ের উপরে অ্যাটাক করলো এবং প্রথম ইংগ মারাঠা যুদ্ধ শুরু হয়ে গেল। প্রথম ইংগ মারাঠা যুদ্ধ যদিও হলো, তাহলে ইংরেজদের কাছে মারাঠারা বেশি শক্তিশালী মনে হলো এবং ইংরেজদেরকে হারাই দিল। কে কে জিতলো? মারাঠা কি জয়। তাহলে মারাঠা সাম্রাজ্য জিতে গেছে এবং সন্ধি হলো বহুত খতরনাক সন্ধি হলো। এই প্রথম ইংগ মারাঠা যুদ্ধ যখন মোটামুটি শেষ হতে শুরু হলো, তখন এইখানে থেকে একটা সন্ধির পরীক্ষা পড়ে, 16 বাই সন্ধি। 16 বায়ের সন্ধি প্রশ্ন জিজ্ঞেস করবে, 16 বায়ের সন্ধি কবে হয়? 1700, এই প্রথম ইংগ মারাঠা যুদ্ধ চলেছিল 1775 থেকে 1782 পর্যন্ত, এবং যখন এটা শেষ হয় তখন 1782 সালেই এই সন্ধিটা হয়। ঠিক আছে, কোন সন্ধি? 16 বায়ের সন্ধি। 16 বায়ের সন্ধিতে এখন সব কিছু শান্ত হয়ে যায়, কেউ কারো টেনশন নাই, মারাঠারাও ওদিকে ঠিক থাকে, ইংরেজরাও এদিকে ঠিক থাকে। মোটামুটি 20 বছর এরকম শান্তির সহিত একদম চলতে থাকে, একদম আরামসে। মাঝে মৃত্যু হয়ে যায় নানা ফড়নবিসের, আর মাঝে মৃত্যু হয়ে যায় মাধব রাও। মাধব রাও এত মাধব রাওকে
মানে শাসনে রাখতো নানা ফড়নবিস, বলা হলো যে মাধবরা আত্মহত্যা করে দিয়েছিল। হয়তো বলেছিল বিয়া করা চলবে নাই, গার্লফ্রেন্ড রাখা চলবে না, হয়তো কিছু কিছু তো কারণ বলেছিল যেটার মধ্যে খুব চাপ মনে হলো, আত্মহত্যা করে নিল। এবং নানা ফড়নবিসও মারা গেছিল 1800-র কাছাকাছি। এই সময়টাই আরেকবার ডামাডোল সৃষ্টি হলো মারাঠা সাম্রাজ্যের মধ্যে। এবং এই মাধব রাওয়ের মৃত্যুর পর রাজা হয় বাজিরাও। বাজিরাও, তোমার বলবে যে স্যার বাজিরাও তো পড়লাম একবার, হ্যাঁ পড়লে, এটা বাজিরাও দ্বিতীয় বলে। কি বটে? বাজিরাও দ্বিতীয়। তাহলে এরপরে রাজা হয় বাজিরাও দ্বিতীয়। কার পরে? মাধবের পরে বাজিরাও দ্বিতীয়। বাজিরাও দ্বিতীয় কার ছেলে ছিল জানো? এই রঘুনাথ রাওয়ের ছেলে ছিল। তাহলে একটা লড়াই দেখো, নারায়ণ রাও আর এইদিকে আছে কে? রঘুনাথ রাও। এই সিংহাসনে বসতে পারলো না, ইয়ার ছেলে বসলো। কে বটে ইয়ার ছেলে? বাজিরাও টু। ই কাকে মারিছিল? নারায়ণ রাকে মারি দিয়েছিল। ঠিক আছে, তাহলে বাজিরাও টু যখন সিংহাসনে বসলো, বাজিরাও টু এর অত ভালো শাসন থাকে নাই, এবং এই সময়টাতে একটা যুদ্ধ হতে থাকে। আচ্ছা, এটা একটু সামাপ করে দেবো, শেষ পর্যন্ত একটু ক্যাপচার করে নাও তাড়াতাড়ি। অনেকগুলো ফ্যাকচুয়াল জিনিস আছে, তার জন্য একটু ইন্টারেস্ট লাগবে না, একদম ফ্যাক্ট জিনিসগুলো পড়ে নিয়ে শেষ করে দেবো তাড়াতাড়ি, বেশি সময় নষ্ট করে লাভ নেই। ওকে, নেক্সট। অনেকগুলো ফ্যাকচুয়াল জিনিস আছে যেগুলো পড়তে হবে, কোনো সেটা মজাদার জিনিস নয়, যেগুলো থেকে এক নাম্বার একদম ফটাফট কোশ্চেন আছে পরীক্ষা। তাহলে রাজা কে হলো? মাধব রাও টু। হন নাই? মাধব রাও টু এর পরে কে রাজা মানে পেশোয়া? কে হলো? বাজিরাও টু। কি কি জিনিস মনে রাখবো এখান থেকে? মাধব রাও টু এর সময় কোন সন্ধি? সুরাট সন্ধি। কত সালে? 1775। তারপর কি হলো? পুরন্দরের সন্ধি। পুরন্দরের সন্ধি কত সালে? 1776। তারপরে অ্যাংলো মারাঠা যুদ্ধ। কি হলো? অ্যাংলো মারাঠা মানে ইঙ্গ মারাঠা যুদ্ধ যেটা আমরা বলে থাকি। অ্যাংলো মারাঠা যুদ্ধ কত সালে? 1775 থেকে শুরু হয়নি, 1782 পর্যন্ত গেল। এবং এটা শেষ হলো কোন সন্ধির দ্বারা? 16 বায়ের সন্ধি। কোন বাই? 16 বায়ের সন্ধি। 16 বায়ের সন্ধি কত সালে? 1782 সালে। ঠিক আছে, সমাপ হলো। এরপর রাজা কে হলো? বাজিরাও টু। এবং বাজিরাও টু তখন সব থেকে বড় যে পাওয়ার, আমরা আগেই পড়ে নিয়েছি যে 5টা প্রান্তের মধ্যে ভাগ করে দেওয়া হয়েছিল মারাঠা সাম্রাজ্যকে। ঠিক, এখানে সেই সময় সব থেকে বেশি পাওয়ারফুল ছিল গোয়ালিয়রের সিন্ধিয়া আর ইন্দোরের হোলকার। হ্যাঁ, পুনে ছিল বেশি পাওয়ারফুল পেশোয়া, কিন্তু পেশোয়ার তো দেখছো অবস্থা, তো আস্তে আস্তে পেশোয়াও কম হতে শুরু হয়ে যায়। ঠিক আছে, একটা সময় পর্যন্ত পেশোয়ার পাওয়ার ছিল। কোন সময় পর্যন্ত? বাজিরাও প্রথম পর্যন্ত পাওয়ার ছিল, কিন্তু তারপরে আস্তে আস্তে পেশোয়ার পদটাও আস্তে আস্তে কমজোর হতে শুরু হয়, এবং অন্যান্য জায়গাগুলো একটু বেশি পাওয়ারফুল হতে শুরু হয়, সিন্ধিয়া এবং হোলকার। এবং যখন আপাসের নিজের মধ্যে যখন ভাই বেশি, এখন যদি মনে করে একজন ভাই ধনী আছে আর বাকি ভাই ওরা গরিব আছে, তো ঠিক আছে, এখন যদি অপরও ভাইটা ধনী হতে শুরু হয়, তখন একের অপরের মধ্যে ঈর্ষা হতে শুরু হয়, হলো নাই? যখন ঈর্ষা হতে শুরু হলো, তখন এরা নিজেদের মধ্যেই লড়াই করে গেল। ঠিক আছে, সিন্ধিয়া আর হোলকারের মধ্যে লড়াই হয়ে গেল। কার মধ্যে? সিন্ধিয়া আর হোলকার। আর সিন্ধিয়া হোলকারের মধ্যে যখন লড়াই হয়ে গেল, এই বাজিরাও কি করলো? বাজিরাও টু সিন্ধিয়াকে সাপোর্ট করে দিল। যখনই সিন্ধিয়াকে সাপোর্ট করলো, দেখো বহুত লম্বা স্টোরি ওঠে, ছোট বুঝান দিচ্ছে। হোলকার কি করলো? এদেরকে হারাই দিল, ইয়াকো হারাইলো, এবং ইয়াকে পেশোয়া পদ থেকে হাঁটা পুনের পদ থেকে ইয়াকে তাড়াই দিল এখান থেকে। তখন কি করলো? ইয়ার বাবা রঘুনাথ রাও যে ভুলটা করেছে, ইনিও গিয়ে সেই ভুলটাই করলেন। কি ভুল করেছিল ইয়ার বাবা? ইংরেজদের সাথে হাত মিলিয়ে নিয়েছিলেন। কোন সন্ধির? সুরাটের সন্ধির দ্বারা। ইনিও সে একটা ভুল করলেন এবং ইংরেজদের কাছে গিয়ে নিয়ে হাত মিলিয়ে নিলেন যে শুনুন না, আমাকে এরকম এক কাজ করুন, রাজা করে দেন, ঠিক আছে, আপনাকে যেরকম হবে আপনাকে সুবিধা দিব, গিফট দিব, বহুত কিছু জিনিস দেব। হ্যাঁ, তাহলে 1802 এর মধ্যে একটা সন্ধি সাইন হয়। কি সন্ধি? বেসিনের সন্ধি। কোন সন্ধি? বেসিনের সন্ধি। বেসিন
দেখো আগে বেসিন জায়গাটা দিয়েছিল, কিন্তু এখানে যে জায়গাটায় সন্ধি সাইন হয় তো সেই জায়গাটার নাম অনুসারে সেটাকে বলা হয় বেসিনের সন্ধি সাইন হয়, এবং বেসিনের সন্ধি অনুযায়ী তিনি বললেন যে ঠিক আছে আমার যা কিছু জায়গা আছে সব আপনাদের অধীনে, কোনো সমস্যা নেই, আপনারা বিন্দাস থাকুন, কোনো ব্যাপার নাই, ঠিক আছে। কিন্তু ইনি তো বলে দিলেন, ইনি কোথায় রাজা ছিলেন? পেশোয়া, পুনের পেশোয়া ছিলেন, ইনি তো বলে দিলেন আমি দিয়ে দেবো আমি রাজা যাওয়ার পর। কিন্তু বাকিরা তো আলাদা আলাদা বটে, এরা বলছে যে পুনে নিয়েছো তোমরা, ইংরেজকে বললো সবগুলা কোনো নিয়েছো, এমন থাবড়াবো না, সবগুলা তো কোনো সাইন করে, ও তো পেশোয়া বটে পুনের, ও তো পুনে দিবে, সবগুলা কি আমাদের তো আলাদা আলাদা লোক আছে এই জায়গায় শাসন করছে, কিরকম নেবে? তো ইংরেজরা বলছে ও বা পেরাকো হারাতে কি, চলো লড়াই করবো। এর করে নিয়ে লড়াই শুরু হয়ে গেল। আরো কি লড়াই? দ্বিতীয় ইং মারাঠা যুদ্ধ। কি নাম? দ্বিতীয় ইং মারাঠা যুদ্ধ। দ্বিতীয় ইং মারাঠা যুদ্ধ। মারাঠা যুদ্ধ, মাঠা হয়ে গেল, মারাঠা যুদ্ধ। এটা মোটামুটি 1803 থেকে 1805 পর্যন্ত চলে। 1803 থেকে 1805 পর্যন্ত চলে। এই মাঝেই ইনার মাথা ঘুরলো যে এবার যদি ইংরেজরা জিতে যায় তাহলে তো সমস্যা আছে, আমাদের সব জায়গা নিয়ে নেবে। এক কাজ করি, ইংরেজরাকে বলা যাক যে না লড়াই করবো, তোমাদেরকে দেওয়া হবে না। ইয়ারও হোশ ঘুরলো মাঝে, ইও লড়াই করতে শুরু করে দিল মাঝের মধ্যে। বেসিনের সন্ধি উল্লঙ্ঘন হয়ে গেল, বেসিনের সন্ধি কোনো কাজ দিল না। পরবর্তীকালে এটা কি হলো না, আবার সবকে হারাই দিল, এরা ইংরেজরা সবকে হারাইছে, ঠিক আছে। যদিও মারাঠা সাম্রাজ্য, মারাঠা লোকগুলো গরিলা পদ্ধতিতে সক্ষম ছিল, কিন্তু ফেস টু ফেস লড়াই করতে সক্ষম ছিল না, ঠিক আছে। ফেস টু ফেস লড়াই করতে ততটা ভালো ছিল না মারাঠা সাম্রাজ্যের লোকগুলো। তার জন্য এরা ইংরেজরা কূটনীতিতে বহুত কিছু জিনিসে এগিয়ে ছিল, তার জন্য ইংরেজরা জিতে গেল এবং সবগুলার অধীন করলো, সবকে যথা পাচ্ছে ওথায় সাইন করা আছে, সবকে চলো তোমার জায়গাটা আমার, চলো সাইন করো যথা পাচ্ছে। দেখবে আমাদের ঘর দুয়ার গ্রামে গঞ্জে এরকম হয় যে কাউকে ডিউটি দেওয়া হয় যে এই তোর ডিউটি আছে, বরযাত্র যখন আসবে রিসেপশনে ডিউটি আছে, তোর ডিউটি আছে খাবার খাওয়াবি। আর যদি ওই লোকটা না আসে থাকে ওই সময় যখন বলা হচ্ছে, অ্যানাউন্সমেন্ট করা হচ্ছে, লোকটাকে যথা পায় বাজারে তো বাজায় আপনার ডিউটি আছে, সহি করো সহি করো সহি করো। গুটকা দোকানে তো গুটকা দোকানেই সহি করে আনছে, বাথরুমে আছে তো বাথরুমে ঢুকে নিয়ে সহি করে, বাথরুমে ঢুকে নিয়ে নাই মানে যথা পায় ওথায় সহি করে আনলে। তো ঠিক তেমনি এরকমও হলো যে এই লোকগুলা যথা পাইলো ওথায় সহি করে আনলো, হ্যাঁ, যে আপনাদের সাম্রাজ্য আপনারা হারে গেছেন, আমাদের হয়ে গেছে, আমাদের অধীনে থাকবো। এই সময় একটা বিরাট চলছিল অধীনতামূলক মিত্রতা নীতি, হ্যাঁ, লর্ড ওয়েলেসলি, অধীনতামূলক মিত্রতা নীতি, ঠিক আছে। মিত্রতা নীতি বলা হয় এটাকে, লর্ড ওয়েলেসলি দিয়েছিল যখন ইংরেজ সাম্রাজ্য পড়াবো কিরকম মুখস্থ রাখতে হবে অবশ্যই বলে দেবো, এখন টেনশন নিয়ে লাভ নেই। তো অধীনতামূলক মিত্রতা নীতি অনুযায়ী এই রাজ্যগুলা কাদের আন্ডার হয়ে গেল? ইংরেজদের আন্ডার হয়ে গেল। ইংরেজরা পুরো শাসন করতে শুরু করলো আরামসে, একদম কোনো ব্যাপার নাই, ঠিক আছে। তাহলে এরপরে আবার ওদের মুড ঘুরলো, তৃতীয় ইং মারাঠা যুদ্ধ হয়ে গেল। এটা লিখো, তারপর বলছি, ক্যাপচার করো। খিচড়ি হয়ে যাবে জিনিসটা, দেখবে, হ্যাঁ, শেষ পর্যন্ত। তাহলে মাধবরাও পড়লাম, মাধবরাওয়ের পরে কে কে আছে? বাজিরাও। বাজিরাও দ্বিতীয়, বাজিরাও সেকেন্ড কি করেছে বলো? বেসিনের সন্ধি কত সালে? 1802। কিন্তু বেসিনের সন্ধি পরে হোস ঘুরলো ইয়ার, বেসিনের সন্ধি মানলো নাই। তাহলে কোন যুদ্ধ হলো? দ্বিতীয় ইং মারাঠা যুদ্ধ। যুদ্ধে কে হারলো? মারাঠা হারে গেছে। কত সাল থেকে কত সাল? 1803 থেকে 1802 বা 1803 থেকে 1805 পর্যন্ত এই যুদ্ধটা চললো, এবং শেষ পর্যন্ত মিটমাট হলো যে ঠিক আছে আপনাদের সবকিছু জিনিস আমরা অধীনে থাকবো। বাজিরাও দ্বিতীয় এদের অধীনে চলে গেল। কিন্তু কিছু সময় পর কি হলো? বাজিরাও দ্বিতীয় আবার মুড ঘুরলো, তখন কি হয়ে গেল? তৃতীয় ইং মারাঠা যুদ্ধ। এখন কি হলো? তৃতীয় ইং মারাঠা যুদ্ধে কি হয়েছিল? সবগুলা সাথে আসে গেছিল, গোয়ালিয়র, সিন্ধিয়া, পেশওয়া সবাই মিলে নিয়ে কার উপরে অ্যাটাক করলো? ইংরেজের উপরে। কিন্তু ইংরেজের উপরে অ্যাটাক করি না, দুর্ভাগ্যবশত হারে গেল। ক্লিয়ার? দুর্ভাগ্যবশত হারে যায়। এটা মোটামুটি
1815 থেকে 1819 পর্যন্ত, 1817 পর্যন্ত চলে। 1817 থেকে 1819 মনে রাখবে, 1817 থেকে 1819। দেখো পরীক্ষায় এটা জিজ্ঞেস করবে কি না, সন্ধিটা কবে হয়েছিল সেটা জিজ্ঞেস করবে। 1817 থেকে 1819 পর্যন্ত মোটামুটি হয়, এবং এখানে একটা সন্ধি হয়, সেই সন্ধিটার নাম হচ্ছে পুনের সন্ধি, পুনে ট্রিটি। 1817 সালে ট্রিটি অফ পুনে, 1817 সালে একটা ট্রিটি হয় আর সন্ধি হয়, সেটা পুনের সন্ধি নামে পরিচিত। এবং এই সন্ধি অনুযায়ী কি হয় না, আস্তে আস্তে সবগুলাকে নিজের অধীনে করে নেয় ইংরেজরা। প্রথমে পুনের ধরলো, পুনের মধ্যে কে ছিল, পেশোয়া, চলো তুমি আমার অধীনে। তারপর সিন্ধিয়া, গোয়ালিয়র, হোলকার, নাগপুর, সব জায়গা থেকে সবকে ধরে নেয় নিজের অধীনে করলো। কারা? ব্রিটিশরা। ক্লিয়ার? তাহলে একবার সাম আপ করে দিই, হলো? লিখে নাও, ক্যাপচার করো। খালি ফ্যাক্ট আছে জিনিসগুলো, খালি ফ্যাক্ট, এক একটা জিনিস মুখস্থ রাখতে হবে একদম। দেখো তাহলে প্রশ্ন জিজ্ঞেস করবে এরকম, প্রথম যুদ্ধ, ফার্স্ট এংলো মারাঠা ওয়ার কার সাথে হয়েছিল? মারাঠার সাথে ইংরেজ, সবগুলো মারাঠার সাথে ইংরেজি হয়েছিল, কিন্তু রাজা কে ছিল? মাধব রাও। মাধব রাও প্রথম না দ্বিতীয়? দ্বিতীয়। কোন সন্ধি হয় এখানে? 16 বায় সন্ধি। 16 বায় সন্ধি কত সালে হয়? 1782 সালে। দ্বিতীয় ইং মারাঠা যুদ্ধ, যেগুলা ইম্পর্টেন্ট, পরীক্ষা বেসিসে একদম ডাইরেক্ট জিজ্ঞেস করবে, সেগুলাই বলে দিচ্ছি। হ্যাঁ, দ্বিতীয় ইং মারাঠা যুদ্ধ কোন রাজা ছিল? বাজিরাও। প্রথম না দ্বিতীয়? বাজিরাও দ্বিতীয়। কোন সন্ধি? বেসিনের সন্ধি। বেসিনের সন্ধি। বেসিনের সন্ধি মানে কোন যুদ্ধের সাথে কোনটা রিলেটেড মনে রাখবে। কত সালে? 1802। তারপরে তৃতীয় ইং মারাঠা যুদ্ধ, কে রাজা ছিল? বাজি রাও দ্বিতীয়। এই ছিল, এই লোকটাই ছিল, বাজিরাও দ্বিতীয় রাজা ছিল। আর এখানে কি হলো? কোন সন্ধি? পুনের সন্ধি, পুনে ট্রিটি বা পুনে সন্ধি। সালটা কত ছিল? 1817। ক্লিয়ার? ক্লিয়ার? মাথায় ঢুকলো একদম ফিট? ইনার টাইমে দুটো আরো এক্সট্রা সন্ধি হয়েছিল মাধবরাও 2 এর সময়। কি কি সন্ধি? সুরাটের সন্ধি আর পুরন্দরের সন্ধি। সুরাটের সন্ধি কত সালে? 1775। আর পুরন্দরের সন্ধি কত সালে? 1776। ক্লিয়ার? যাবো নেক্সট। আর নাকি বেশি, কই ইরেজার হাতেই আছে। নেক্সট মনে রাখবো যে রাজা ছিল বাজিরাও। বাজিরাওকে যখন যুদ্ধে হারালো না, তখন বাজিরাও মেনলি, এরা যে শাসন করতো মারাঠারা মহারাষ্ট্রের কাছাকাছি অঞ্চলে, যখন হারাইলো বাজিরাওকে, তখন বাজিরাওকে একটা কানপুর, উত্তরপ্রদেশ একটা জায়গা আছে কানপুর, ঠিক, কানপুরে পাঠিয়ে দিয়েছে। কাকে? বাজিরাও দ্বিতীয়কে। বাজিরাও দ্বিতীয়, হ্যাঁ, বাজিরাও দ্বিতীয় যাকে পাঠিয়ে দিয়েছে। এরপরে মনে রাখবে যে তোমার অস্তিত্ব যদি মিটাতে হয়, তোমাকে ঘর থেকে যদি বাইরে পাঠিয়ে দাও, তোমার অস্তিত্ব মনে রাখবে নাইলো। কারো যদি মৃত্যু হয়ে যায় তাহলে লোক ভুলে যায় কি রকম, মৃত্যু হয়ে গেল ছাড়ো, চলে গেল, বাদ দাও। মনে করে থারাই কোনো ফেমাস লোক, খুব ফেমাস লোক, বাঘমুন্ডিয়া খুব ধনী লোক, সবাই গেলে হা বসুন বসুন এরকম করে, একটু দূরে চলে গেল, পুরুলিয়া বা বলরামপুর চলে গেল বা কলকাতা চলে গেল, ওখানে কেউ চিনবে? এই পাটা সরিয়ে বসুন এরকম বলবে, হ্যাঁ। আর এখানে যদি এরকম বসে আসে তো 4টা চেয়ার দিয়ে বুঝলেন, যদিও না আছে তো আরেকটা চেয়ার আনে দিচ্ছি, এরকম করা হয়। এই ফেমাস লোক এথাকা মহারাষ্ট্রের লোক কিন্তু ইয়াকে পাঠান দিল কানপুর, এবং কানপুরে বললো যে আপনাকে পেনশন দিয়ে দেওয়া হবে, আপনি আরামসে থাকুন এখানে। কানপুরি আরামসে বলছে ঠিক আছে, আমার তো কোনো ব্যাপার নেই, পেনশন তো দিয়ে দেওয়া হবে কে। তারপরে বাজিরাও একটা এর কোনো সন্তান ছিল না, নিজে একটা দত্তক পুত্র বা একটি সন্তান নিজের রাখতে শুরু করলেন, একটা বাচ্চাকে নিজের সাথে রাখতে শুরু করলেন। তার নাম ছিল নানা সাহেব। নানা সাহেব, দেখো নানা সাহেব ওখানে বাজিরাওর নাম বটে নানা সাহেব, ডাক নাম বটে বালাজি বাজিরাও নানা সাহেব, আর ইনার ছেলের নাম কি বটে? নানা সাহেব। তো কনফিউজ হবে নাই? ক্লিয়ার? ওয়ার ডাক নাম নানা সাহেব আর ইয়ার বাচ্চার নাম, ইয়ার বাচ্চার নাম ওটা নানা সাহেব। নানা সাহেবকে ধন্দু পান্ত বলা হতো। কি বলা হতো? ধন্দু পান্ত, ঠিক, ঋষভ পান্তের ভাই নয়।
ধন্দু পান্ত বলা হতো। কি বলা হতো? ধন্দু পান্ত। পরবর্তীকালে যখন আমরা দেখব 1857 মহাবিদ্রোহ, সেই সময় ধন্দু পান্ত কানপুর থেকে, নানা সাহেব কানপুর থেকে নেতৃত্ব দিয়েছিলেন। জয় মারাঠা থাললেই বলেছিলেন ইংরেজদের বিরুদ্ধে। ঠিক আছে, কেন না সরকার কি করে, বাজিরাও তো পর্যন্ত তো ঠিক আছে, কিন্তু বাজিরাওয়ের যখন মৃত্যু হয়ে যায়, নানা সাহেবকে পেনশন দিতে বন্ধ করে দেয়। কি করতে? পেনশন দিতে বন্ধ করে দেয়। বলেছে হ্যাঁ আপনারা তো আমার বাবাকে পেনশন দিচ্ছেন, আমাকে পেনশন কেন দিচ্ছেন? তুমি নিজের ছেলে বটে কি এটা? না, সেই সময় দত্তক পুত্রকে কোনো ভাগ দেওয়া হতো না। যদি সাম্রাজ্য থাকতো তাহলে সেই দত্তক পুত্র, যদি তার রাজার কোনো নিজের সন্তান নাই, তাহলে সেই নিয়ে নিত। কে নিয়ে নিত? ইংরেজরা। ঠিক তেমনি আমরা মহারানী লক্ষ্মীবাইয়ের সাথেও এরকম দেখেছি, গঙ্গাধর রায় নিজের কোনো সন্তান না থাকার কারণে সেই জায়গাটা কে ইংরেজদের অধীনে চলে আসে। ঠিক আছে, তাহলে নানা সাহেব ইয়ার পেনশন বন্ধ করে দিল বলে নিয়ে কি করলো? এই বিদ্রোহ করেছিল। মনে রাখবে 1857 বিদ্রোহ আমরা যদিও দেখি যে দেশকে স্বাধীন করানোর জন্য বিদ্রোহ হিসাবে, কি দেশের প্রথম স্বাধীনতা বিদ্রোহ হিসাবে আমরা দেখি, কিন্তু আসলে যদি একটু বেশি নিখুঁতে যায় তাহলে দেখা যায় যে এটা আসলে কোনো স্বাধীনতা বিদ্রোহ ছিল না। দেশকে স্বাধীন করানোর জন্য কোনো বিদ্রোহ ছিল না, সবাই নিজের নিজের স্বার্থের জন্য লড়াই করছিল। ধন্দু পান্তের পেনশন বন্ধ হয়ে গেল, নিজের জন্য লড়াই করছিলেন। মহারানী লক্ষ্মীবাইয়ের কি ওখানে ওরা জায়গা নিয়ে নেওয়া হয়েছিল বলে নিয়ে লড়াই করছিলেন। এরকম আলাদা আলাদা লোক আলাদা আলাদা জায়গা থেকে নেতৃত্ব দিচ্ছিলেন। যদি ভিতরে দেখা যায় যখন মেন্স লিখবে তখন এটা কাজে দেবে। ঠিক আছে, তো যদিও নিজের স্বার্থে লড়াই করছিলেন, কিন্তু সেই সময় একজোট হয়ে গেছিলেন, তারা একসাথে মিলে নিয়ে ইংরেজদের বিরুদ্ধে লড়াই করছিলেন। তার জন্য এটাকে স্বাধীনতার প্রথম যুদ্ধ বলেও ঘোষণা করা হয়। তাহলে এতটা মনে রাখবো। তাহলে কানেক্ট হচ্ছে কোথা থেকে যাচ্ছ। এরপর কর্ণাটক যুদ্ধ পড়তে হবে। কর্ণাটক যুদ্ধের মধ্যে এই জিনিসগুলো কানেক্ট হবে। টিপু সুলতান পড়তে হবে, মহীশূর যুদ্ধ পড়তে হবে, আলাদা আলাদা করে নিয়ে সেগুলো পরীক্ষার মধ্যে ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যেগুলো মিস করে দেয় লোক, যেগুলো দেখতে একদম স্টোরি মজাদার নয়, সেখান থেকেই প্রশ্ন জিজ্ঞেস করে পরীক্ষক। এটা একদম ফ্যাক্ট বটে, একদম 110% লিখে রাখো, মাথায় গাঁথে রাখো। ক্লিয়ার? বুঝতে পারছো? লিখো, ছবি তুলো, সাম আপ করে দিয়ে শেষ করে দেবো। হয়েছে? চলো একদম প্রথম থেকে। আজকে আমরা কি কি পড়লাম? আজকে আমরা পড়লাম সব থেকে আগে মাধব রাও 1 অনলাইন। তারপরে কে রাজা হলো? পেশোয়া হলো নারায়ণ রাও। নারায়ণ রাওকে হত্যা করে দিয়েছে কে? রঘুনাথ রাও। রঘুনাথ রাওয়ের আরেকটা কি নাম ছিল? রাঘব বলা হতো। কিন্তু এই রাজা হলো না, কে রাজা হলো? মাধব রাও 2। কখন? বড় ছিলেন, ছোট ছিল? বহু ছোট ছিল। কে সাপোর্ট করলো? নানা ফড়নবিস। নানা ফড়নবিসের আরেক নাম কি? আসল নাম বালাজি ভানু। বালাজি ভানু নামে পরিচিত ছিলেন। তাছাড়া মারাঠা মেকিয়াভেলিও বলা হতো। ঠিক আছে, এই সময় তিনি 12 ভাই কমিটি গঠন করেছিলেন এবং 12টা সদস্য রেখেছিলেন। তাছাড়া আমরা দেখব যে আর কি সন্ধি হয় এই টাইমটায়। ফেমাস সন্ধি হয় দুটা সন্ধি, একটা সুরাটের সন্ধি আর একটা পুরন্দরের সন্ধি। সুরাটের সন্ধি 1775, পুরন্দরের সন্ধি 1776। আর এই সময় কি হয়? প্রথম অ্যাংলো মারাঠা ওয়ার হয়, ইঙ্গ মারাঠা যুদ্ধ। প্রথম অ্যাংলো মারাঠা যুদ্ধের মধ্যে কে জিতে? মারাঠারা জিতে। কারা জিতে? মারাঠা। কোন সন্ধি হয়? 16 ভাইয়ের সন্ধি। 16 ভাইয়ের সন্ধি কত সালে? 1782 সালে 16 ভাইয়ের সন্ধি হয়। ক্লিয়ার? এরপরে রাজা কে হয়? বাজিরাও প্রথম না দ্বিতীয়? বাজিরাও দ্বিতীয়। কোন সন্ধি করে? বেসিনের সন্ধি, যেটা তার বাবা ভুল করেছিল। কত সালে? 1802 সালে। এটা রাজি না হওয়ায় নিয়ে অন্যান্য জায়গাগুলো রাজি না হয় এবং নিজেও প্রথমে পরে হোস হয়। তার জন্য কোন যুদ্ধ হয়? সেকেন্ড যুদ্ধ, দ্বিতীয় ইং মারাঠা যুদ্ধ। কত সালে? 1800 ঠিকই ছিল, 1803 থেকে 1805 পর্যন্ত। তারপরে আর কি হয় এখানে? আবার তৃতীয় যুদ্ধ হয়। তৃতীয় যুদ্ধটা কে কার সাথে হয়েছিল? ইংরেজদের সাথে হয়েছিল। বাজিরাও দ্বিতীয়। কত সালে? 1817 থেকে 1819 মধ্যে হয়েছিল। কি লিখছি? 1819। এই যুদ্ধে কে জিতে? আলটিমেটলি ইংরেজরা জিতে যায় এবং পুরোপুরি আলটিমেটলি ইংরেজরা জিতে যায় এবং পুরো জায়গাটা, পুরোটা মারাঠা সাম্রাজ্যকে নিজের অধীনে করে নেয়। শুরুয়াত করে পুনে থেকে। 1817 সালে কোন সন্ধি হয়? পুনের সন্ধি হয়। কত সালে? 1817 সালে। এবং পুনেকে নিজের অধীনে নিয়ে আসে। এরপরে বাজিরাও দ্বিতীয় বাচ্চার নাম কি?
নানা সাহেব। নানা সাহেবের আরেক নাম কি? ধন্দুপান্ত। কোথায় পাঠানো হয় বাজিরাও দ্বিতীয়কে? কানপুরে। কি দিয়ে নিয়ে? পেনশন দিয়ে নিয়ে। কোন যুদ্ধের পরে পাঠানো হয়? তৃতীয় ইং মারাঠা যুদ্ধের পরে। তৃতীয় ইং মারাঠা যুদ্ধ কবে হয়? 1817 থেকে 1819 মধ্যে হয়, এবং তাকে পাঠিয়ে দেওয়া হয়, পেনশন দিতে হবে, এবং তার মৃত্যুর পর তার ছেলে নানা সাহেবকে পেনশন দেওয়া হয় না, পেনশন বন্ধ করে দেওয়া হয়, এবং তিনি এইটার বিদ্রোহের জন্য কোন যুদ্ধে অংশগ্রহণ করেন, কোন যুদ্ধে নেতৃত্ব করেন? মহাবিদ্রোহ। 1857 মহাবিদ্রোহ। প্রশ্ন জিজ্ঞেস করতে 1857 মহাবিদ্রোহে কানপুর থেকে কে নেতৃত্ব দিয়েছিলেন? কে? নানা সাহেব। কে বটে? নানা সাহেব বা ধন্দুপান্ত। নানা সাহেব বা ধন্দুপান্ত। ক্লিয়ার? মারাঠা সাম্রাজ্য শেষ। এর থেকে বাইরে একটাও কোশ্চেন আসবে না মারাঠার মধ্যে। ক্লিয়ার? আমরা এরপরে কর্ণাটক যুদ্ধ চলে যাব। ফরাসি ইং মহীশূর যুদ্ধ, টিপু সুলতানকে পড়তে হবে, এইসব জিনিসগুলোকে পড়তে হবে। ছোট ছোট টপিক আছে, এক একদিনে শেষ হয়ে যাবে, একদম ফটাফট করে নিয়ে শেষ করে দেবো আমরা। ওকে, স্টে টিউন, ভালোভাবে পড়ো, ক্লাস দেখতে থাকো, লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে থাকো, আর নোটস বানাও, রিভাইজ করো। তোমরাকেও বলছি, রিভাইজ যত করবে তত ভালো হবে, তোমাদের নিজের কোশ্চেন প্র্যাকটিস করবে যতটা পারবে। ওকে ওকে, থ্যাংক ইউ, জয় হিন্দ।